অবসান। ভারত সেরা ইস্ট বেঙ্গল 22 বছর প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ, আর চারিদিকে শুধু এই ছবিটা ধরা পড়ছে উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে, কারণ প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ ইন্টার কাশীকে একেবারে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। একটু দেখাই ভারত সেরা ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবিটা। মশালের আগুনে একেবারে জ্বলে পুড়ে খাক ইন্টার কাশী, তা বলার অপেক্ষাই রাখে না। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, শুধুই দর্শকদের মধ্যে, সমর্থকদের মধ্যে, লাল হলুদ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, কারণ 22 বছরের অপেক্ষার অবসান আজ। দেখো, একদম রুদ্ধশ্বাস ম্যাচ বলা চলে, এবং আমি এখন ইস্ট বেঙ্গল ক্লাবে রয়েছি, মাঠে বসে, ঘরের মাঠের খেলা এতক্ষণ ধরে যারা দেখছিল। এই মুহূর্তে লালে হলুদে আমি রয়েছি, কম বলবো, বাকি যারা রয়েছেন তাদেরকে বলতে দেবো কি 22 বছর ধরে অপেক্ষা করেছি। ইস্ট বেঙ্গল কোচা খাওয়া ভাগের সমান সর্বভারতীয় ফুটবল। জয় ইস্ট বেঙ্গল। এই বাঙাল মোড়া ইস্ট বেঙ্গল, লোটা মোড়া ইস্ট বেঙ্গল, রিভিউজিটা ইস্ট বেঙ্গল, ভারত সেরা ইস্ট বেঙ্গল। কার্যত যেটা বোঝা যাচ্ছে একেবারে আবেগে, উচ্ছ্বাসে এই মুহূর্তে লাল হলুদ। আমি আমরা কারা? ইস্ট বেঙ্গল জিতবে কারা? ইস্ট বেঙ্গল আকাশে জুড়ে, ইস্ট বেঙ্গল বাতাসে জুড়ে, ইস্ট বেঙ্গল জীবিত আছে, ইস্ট বেঙ্গল লাল হলুদে, ইস্ট বেঙ্গল আকাশে জুড়ে, ইস্ট বেঙ্গল শ্রীরামপুরে, ইস্ট বেঙ্গল কলোনিতে, ইস্ট বেঙ্গল কলকাতাতে, ইস্ট বেঙ্গল বেহালাতে, ইস্ট বেঙ্গল বেহালাতে, ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল 22 বছর ধরে অপেক্ষা করেছি। একটা স্লোগান ছিল পাল্টানো দরকার, বাকিটা বলবো না। আমরা আইএসএল পাল্টে দিয়েছি। আমরা 22 বছর ধরে 22 বছরের অপেক্ষার অবসানের যে জয়, তা কাকে উৎসর্গ করতে চান? পুরো সারা দেশের অগণিত ইস্ট বেঙ্গল সমর্থক সারা দেশ মিলেছে, এবং এই অভয়কাণ্ডে যে হয়েছিল অভয় মাকে আমরা উৎসর্গ করছি, এবং সারা ইস্ট বেঙ্গলবাসী আজ কলকাতার লাল হলুদময় 22 বছর পর আমরা দেখিয়ে দিলাম ইস্ট বেঙ্গল কি করতে পারে। এই মুহূর্তে যে উচ্ছ্বাস, যে আবেগ, সবই কিন্তু একদম ছাপিয়ে গিয়েছে। আর এই মুহূর্তে শুধুমাত্র লাল হলুদের 22 বছরের অপেক্ষার অবসান। একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত। 22 বছর পর লিগ জয়, আর সমর্থকরা একেবারে আনন্দে আত্মহারা, তা বলার অপেক্ষা রাখে না। অপর প্রতিনিধি ইরন আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে। ইরন, ভারত সেরা ইস্ট বেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন, এবং যা ছবি আমরা দেখছি সমর্থকদের এই উচ্ছ্বাস তো স্বাভাবিক, কারণ এতগুলো বছরের অপেক্ষা। যতদূর তোমার কথা শুনতে পেরেছি, শুধু পেছন থেকে একটাই শব্দ শুনছি, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। ভারত সেরা ইস্ট বেঙ্গল, এবং ভারত সেরা ইস্ট বেঙ্গল, এবং ইন্টার কাশীকে হারিয়ে 22 বছর পর, 22 বছর পর, এটাই উচ্ছ্বাস। 22 বছরের অপেক্ষা, 22 বছরের অপেক্ষা, 22 বছর। 2024 সাল, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো সেই সময় শিশু, অনেকে দেখেননি। 2024 সালের 28শে এপ্রিল জাতীয় লিগ জিতেছিল ইস্ট বেঙ্গল, তারপর থেকে 4 বার আই লিগ রানার্স হয়েছে, কোনোবার জিততে পারেনি। এই নিয়ে 6 বার আইএসএল খেলছে। অবশেষে 22 বছর পর সাত মুক্তি লাল হলুদে, এই কলকাতার রং, বাংলার রং লাল হলুদ, এবং এই আজকে 1 গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে সেকেন্ড হাফে দুরন্ত ফুটবল খেললো, একেই বলে খোঁচা খাওয়া বাদ। ইস্ট বেঙ্গল মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া, সেখান থেকে লড়াইয়ের নাম। আমি বলছি এই মুহূর্তের অনুভূতি কিরকম? ভালো লাগে, ভালো না লাগলে লাগাতে হবে। এই মুহূর্তে অনুভূতি
দলে পিছিয়ে ছিল, টেনশন হচ্ছিল। আমরা জানতাম জিতবো, আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিতবো, আমাদের এক ফোঁটা টেনশন হয়নি, কেন পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল আরো বেশি ভয়ঙ্কর। এখন এই মুহূর্তে অকাল হোলি, সবাই মোটামুটি রঙে এক দুটো রং লাল আর হলুদ, সেলিব্রেশন দেখি একটু চিৎকার। আমি ছবিটা দেখাবো, আমি ক্যামেরায় ছবিটা নিয়ে গিয়ে দেখাবো। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের বাইরের যে ছবি, গান বাজছে আর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সমর্থকরা নাচছেন। 22 বছরের অবশেষে সাপ মুক্তি, ইস্ট বেঙ্গলের জয়। এবং সেই জয় বাচ্চা বুড়ো মহিলা সবাই নাচছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দীর্ঘ প্রতীক্ষার পর 22টা বছর আসবো সবার কাছে। বলছি এই আইএসএল দিলটা জিতলাম, এটা আমরা ক্লাবে যাবে, মালিকের দোকানে না, ক্লাবে। এই জয় আমাদের না, এই জয় সবাই। আমার মনে হয় আপনারও, লাল হলুদ আপনিও পড়ে আছেন। জয় ইস্ট বেঙ্গল। এই জয়ের ফলে আমরা আবার ইতিহাস পুনরাবৃত্তি করলাম। এই মুহূর্তে এই যে ইস্ট বেঙ্গলের প্রতীক মশাল, সেই মশাল জ্বালানো হয়ে গেছে। লাল হলুদ আবির মশাল আর তার সঙ্গে সেলিব্রেশন। আমরা জিতলাম, আর্সেনালের পর আমরা জিতে দেখালাম নিজের দমে। অনুভূতি ওই মাঠ খেলা শেষের পর দর্শক করেছে। ভাষায় প্রকাশ করা যাবে না, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। 22 বছর, জুন, প্রায় 2 জুন। কারো দয়ায় নয়, নিজের দমে। 22 বছর কেন, 25 বছর পর চ্যাম্পিয়ন, কারো দয়ায় নয়। যেরকম পাচ্ছেন উচ্ছ্বাস করছেন, যেরকম পাচ্ছেন উচ্ছ্বাস করছেন, মহিলা সমর্থকরা রয়েছে। একেবারেই যেরকম যে পারছে সেভাবেই উচ্ছ্বাসে মেতে উঠছে ইরন। কারণ প্রথমার্ধে 1 গোলে পিছিয়ে থেকে তারপর যে দুরন্ত কামব্যাক, আর তারপর 22 বছরের স্বপ্ন পূরণ। দেখে দিলেন, তখন আমার 4 বছর বয়স ছিল, এখন আমার ছবিটা দেখাতে থাকবো। দু 2024 পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে যেসব হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে শরণার্থীর মর্যাদা, আর অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। অভিবাসন এবং বিদেশি আইন বাংলায় কার্যকর করার পর স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিএর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। হিন্দু শরণার্থী 2024 সাল পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যারা, তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে। কাউকে গ্রেপ্তার করা হবে না, দেশ থেকে তাড়িয়েও দেওয়া হবে না। আর যারা অনুপ্রবেশকারী তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে
সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। 2025 সালের 4 এপ্রিল দেশ জুড়ে অভিবাসন এবং বিদেশি আইন কার্যকর করে মোদী সরকার। এই আইন অনুযায়ী ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার। এই আইন মেনে বিজ্ঞপ্তিও জারি হয় 2025 সালের 1 সেপ্টেম্বর। যদিও সেই আইন পশ্চিমবঙ্গে কার্যকর করেনি আগের তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর অভিবাসন এবং বিদেশি আইন বাংলাতেও কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এখন প্রশ্ন উঠতেই পারে, অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে তো সিএ আছেই, তাহলে এই আইন কার্যকর করার দরকার কি? সিএএতে সেই সব অমুসলিম নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। কিন্তু 2014 সালের পরও ধর্মীয় অত্যাচারের কারণে বহু হিন্দুকে বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছে, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়া। এদের অনেকের মধ্যেই আশঙ্কা ছিল তারা তো 2014 পরে ভারতে এসেছেন, সিএএতে আবেদন করতে পারবেন না, তাহলে তাদের কি হবে? তারা কি নাগরিকত্ব পাবেন না? তারা কি ভারতে আশ্রয় পাবেন না? এই আইন বাংলায় কার্যকর করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন 2024 পর্যন্ত যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তাদের প্রত্যেককেই শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের কাউকে দেশ থেকে তাড়ানো হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত মতুয়ারা ভারতবর্ষে আসছেন তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করা হোক, এই বার্তা আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। এখন প্রশ্ন, এবার কি হবে? সম্ভাবনা অনেক। সিএ এর ডেডলাইন 2014 থেকে বাড়িয়ে 2024 করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই শরণার্থীরা সিএএতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। নাগরিকত্ব পেলে মিলবে ভোটাধিকারও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বুঝিয়ে দিয়েছেন, যারা সিএএতে উল্লেখ করা ধর্মের মধ্যে পড়েন না, অর্থাৎ যারা মুসলিম এবং বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী, তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। আদালত নয়, সোজা ডিপোর্ট। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। নিউজ 18 বাংলা। সুপার এল নিনোয় সুপার গরম। কেন এ কথা বলছি? পৃথিবীর জলবায়ু বদলে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে যা নাকি গত 150 বছরে হয়নি। সুপার এল নিনোর আঁচে বর্ষা, শীত উধাও হতে পারে। সারা বছরই নাকি গরমে পূর্বে বাংলা, পূর্বে ভারত। বিশালই গরম হচ্ছে এখন, প্রায় প্রতিদিনই এখন ওয়েদার থাকছে ওরকম, তারপর হিউমিডিটি থাকছে। বৃষ্টি হলে খুব ভালো হয়, প্রচুর গরম হচ্ছে।
তাপমাত্রার পারদ তেমন না চড়লেও রাস্তায় বেরোলেই হাঁসফাঁস। মোবাইল চেক করে দেখা যাচ্ছে পারদ হয়তো 36 বা 38-এর ঘরে, কিন্তু ফিলস লাইক মানে গরম অনুভূত হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো। শ্রীনিকেতন সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস। কল্যাণী সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 49 ডিগ্রি। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন এসবই এল নিনোর প্রভাব। স্প্যানিশ ভাষায় এল নিনো মানে বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলের এমন দাপট যে অনেকগুলো দেশে টানা দহন জ্বালা চলবে, খরা হবে, মহামারী পরিস্থিতি তৈরি হতে পারে। এল নিনো হচ্ছে সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যাওয়াকে এল নিনো বলে, তবে তার একটা রেঞ্জ আছে। নর্মাল তাপমাত্রা থেকে যদি 0.5 থেকে 1.5 পর্যন্ত সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে এল নিনো বলে। আবার এটাই যদি 1.5 থেকে 2.0 পর্যন্ত সমুদ্র সমতলের তাপমাত্রা বেড়ে যায় তখন তাকে বলে সুপার এল নিনো। এর পরেও আরেকটি আছে যে 2.0 থেকে যদি 2.8 পর্যন্ত যদি বেড়ে যায় তখন তাকে বলে মনস্টার এল নিনো। 17 শতকে পেরুর কিছু মৎস্যজীবী প্রথমে লক্ষ্য করেছিলেন প্রশান্ত মহাসাগরের জল অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। আবহাওয়াবিদরা গবেষণা করে বার করলেন এর মূলে এল নিনো। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলের গরম জল মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের বহু এলাকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। ওই সময়ে সমুদ্রের তলদেশ থেকে ঠান্ডা জলও উপরে উঠে আসতে পারে না, ফলে সেখানকার সমুদ্রের উপরিভাগের স্তর ঠান্ডা হওয়ার সুযোগই পায় না এবং এই তীব্র গরমের প্রভাব থাকে অনেক দিন পর্যন্ত। মনস্টারে পৌঁছবে কিনা না বোঝা বলা গেলেও অন্তত অনেক দিন, কেননা আমাদের এই এরিয়াতে পলিউশনটা ভীষণভাবে বাড়ছে, সেটা আইপিসিসি বারংবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও কিন্তু মেনটেন হচ্ছে না। সুতরাং এই প্রভাব যে অনেক সুদূর প্রসারী সেটা বলার অপেক্ষা রাখে না। 4 থেকে 7 বছর অন্তর এরকম পরিস্থিতি হয়। শেষবার এল নিনোর প্রভাব পড়েছিল 2015-16 সালে, কিন্তু এবারের এল নিনো অন্যগুলোর থেকে আলাদা। বিশেষজ্ঞরা বলছেন 150 বছর আগে এই রকম এক এল নিনোয় সারা বিশ্বে দুর্ভিক্ষ পরিস্থিতি হয়েছিল। ইতিহাসে সুপার এল নিনো 150 বছর আগে শেষ সুপার এল নিনো। 1876 থেকে 78 সালের সুপার এল নিনো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারত, চীন, ব্রাজিল ও আফ্রিকা। ভারতে সুপার এল নিনোর প্রভাবে চরম খরা, দুর্ভিক্ষে ভারতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ভিক্ষ, সব মিলিয়ে 5 কোটি মানুষের মৃত্যু। আবহাওয়াবিদরা বলছেন এবারে সুপার এল নিনোয় সবচেয়ে ক্ষতি হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তাপপ্রবাহ চলবে, ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়ে বাড়বে জলকষ্ট, খরার আশঙ্কা থাকছে, অনাবৃষ্টিতে ফসলের দফারফা এবং গরম চলবে টানা। শীত তো পড়বেই না, বৃষ্টিরও আকাল। সুপার এল নিনোয় বছর জুড়েই গ্রীষ্মকাল। নিউজ 18 বাংলা।